ইশতেহারে কি কি থাকবে এটা আমরা সবাই মোরলেস জানি। আমাদের চ্যালেঞ্জগুলো কি কি এখন অলমোস্ট এভরিওয়ান জানি। আমাদের চ্যালেঞ্জ আমাদের দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি রাখা। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে অবশ্যই জব তৈরি। এই যে জুলাইয়ের যে আন্দোলন, এটার প্রথম শুরু তো জব তৈরি নিয়ে। এই যে জব লাখ লাখ মিলিয়ন্স থেকে মিলিয়ন্স জব তৈরি করতে হবে এবং এমন সময় আপনার জবটা তৈরি হবে যেখানে আগ্রাসী এআই টেকনোলজি আসছে, যেটা আপনার জবকে কেড়ে নেওয়ার জন্য। এমন সব এআই টেকনোলজি আছে, আপনি এখন পিআর এজেন্সির কাছে যাওয়া লাগবে না। পুরো পিআর এজেন্সি এখন রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে এই যে এআই টেকনোলজির কাছে। এমন সব জব আছে পুরো একটা আপনার নতুন করে আপনি ইউনিভার্সিটিতে পড়বেন কি না সেটা নিয়েও এখন চিন্তা হচ্ছে। অনেকে বলতেছে যে ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, বা আমি 4 বছর যে কোর্সটা করতেছি সেটা আমি 4 বছর কেন করব, আমার 1 বছর করতে হবে। ফলে জব তো তৈরি করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম জবকে প্রোটেক্টও, আপনার জব যে চলে যাচ্ছে ম্যাসিভ এআই বা অটোমেশনের কারণে, সেটাকে কিভাবে আপনার প্রোটেকশন, কি যে বড় রকমের কি যে বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে, এটা কল্পনা করা যায় না। আমাদের কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখবেন যে তাদের এফেক্টিভলি কোনো নাম্বার অফ ওয়ার্কার বাড়েনি, কিন্তু দেখবেন যে এক্সপোর্ট বেড়ে গেছে 200, যে 100 মিলিয়ন ছিল 200 মিলিয়ন, কিন্তু দেখা যাচ্ছে তার 12,500 কর্মী ছিল, 12,500 কর্মী হচ্ছে। দ্যাট মিন সে বাকি যে গ্রোথটা, নতুন যে গ্রোথটা হচ্ছে সেটা অটোমেশনের কারণে হচ্ছে। গোপালগঞ্জ তো কাশিয়ানি আমি রেল লাইন বানিয়ে রেখেছি 2000 না 3000, কেউ চড়ে না। পাবনা টু কি পর্যন্ত একটা রেল লাইন রেখেছি, কেউ চড়ে না। এবং যেখানে আমার চিটাগাং টু ঢাকা একটা ডেডিকেটেড রেল লাইন, হাই স্পিড রেল লাইন করা দরকার, বা আমার একটা এলিভেটেড এক্সপ্রেস হয়, সেটা আমরা করেছি ঢাকা টু খুলনা, যেখানে দিনে 500 কি 1000 লোক হয়। এটা কি আমার গ্রোথ এরিয়া? পুরোটাই করা হয়েছে গোপালগঞ্জকে যাতে টাচ করে যাওয়া যায়। $5 বিলিয়ন, একটা দুইটা টাকা না, $5 বিলিয়ন। এবং তার যে ওই যে এনাবলিং জার্নালিস্ট, তারা ওই সময় প্রেস করেছেন, আমার কি যেন সাউদার্ন বাংলাদেশে গ্রোথে ভরে যাবে, কিছু তো কোনো ফ্যাক্টরি রিলোকেট হয়েছে, কয়টা হয়েছে? এই চ্যালেঞ্জগুলো তো আছে। ইশতেহার আপনি দেখছেন যেই ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ফিউচার গভর্নমেন্টের জন্য এই শেখ হাসিনার চোরতন্ত্র রেখে গেছেন, এটা কল্পনা করা যায় না। ভয়াবহ। আমরা বলি, অনেকে ভাবেন যে আমরা এটা পলিটিক্যাল বলছি, কিন্তু এইটা আনবিলিভেবল চ্যালেঞ্জ, একটা ফ্র্যাকচার্ড পলিটিক্যাল একটা আমরা এমন কোনো পলিটিক্যাল সেটেলমেন্ট করা যাতে আমাদের যেই গ্রুপই থাকুক না কেন, সে এক্সট্রিম রাইট হোক আর এক্সট্রিম লেফট হোক, যেই হোক, সেই জন্য ডেমোক্রেসির প্রতি ফেথফুল থাকে। এটাকে এনশিওর করে, না হলে আমি কি রাইট মেসেজিং, তাহলে আমি কি বাইরে, তাহলে আমার রাইট মেসেজিং যাবে না। আর রাইট মেসেজিং যদি না যায়, আমার এখানে এফডিআই আসবে না, আর এফডিআই না হলে আমার জব গ্রোথ নাই। এই জিনিসগুলো ইনক্রিজিংলি দেখা যাচ্ছে। এই জায়গাটা আমার মনে হয় পলিটিক্যাল পার্টি। আর লাস্ট হচ্ছে আমি বলবো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাইয়ের আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। কি ভয়! সাইফুল ভাই উনি জুলাই আন্দোলনে ছিলেন, উনি টেরোরিস্ট। হাসান মাহমুদ ভাই, আমির খসরু ভাই লাস্ট মোমেন্ট পর্যন্ত আন্দোলনে ছিলেন, ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে, ওনারকে বলা হচ্ছে টেরোরিস্ট। আমরা যারা লেখালেখি করেছি আমরা সবাই টেরোরিস্ট। আপনি চিন্তা করেন, উনি সেই এনায়েতুল্লাহ খান 1974 সালে লিখেছিলেন যে 65 মিলিয়ন কোলাবোরেটরস, 6,50,00,000 লোককে শেখ মুজিব কোলাবোরেটর, আর এখন তার মেয়ে 180 মিলিয়নকে বলতেছে টেরোরিস্ট। 18 কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন। কি ভয়াবহ! উনি ওইটা বলতে, আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি, কিন্তু টেরোরিস্ট মানে কি? আপনি যখন একজন লোককে আপনি টেরোরিস্ট বলবেন, তাকে আপনি হত্যাযোগ্য করছেন। উনি চান 180 মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে।
কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এই জায়গাটা কেউ ইয়ে, আর আমার মনে হয় আমরা আমরা সবাই আমি গতকালকে নেত্রকোনা, ময়মনসিংহ ঘুরলাম, পুরোটা ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে, এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে।